দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সারোয়ার। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কিছু নতুন ধরনের কিছু ঘটনা ঘটছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংরা বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অত্যন্ত ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন। তার ঠিক একদিন আগে বাংলাদেশের দূতাবাস বেগম খালেদা জিয়াকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 15ই আগস্টে। এই যে দুটি ঘটনার কে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, দুটি ঘটনাকে নিয়ে মানুষের উৎসাহ ব্যাপক। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর তাজ হাশমিকে। আপনারা ডক্টর তাজ হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন স্যার? ভালো, ধন্যবাদ। ভালো। তো স্যার, আপনি তো এই যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মূলত কাজ করছেন এখন। আপনি লিখছেন ক্রমাগত আন্তর্জাতিক জার্নালগুলোতে, বিভিন্ন পত্রিকায়। আপনি সামরিক বিশেষ বিশ্লেষক হিসেবেও আপনি প্রচুর লেখালেখি করেন। তো বাংলাদেশের এই যে ভারতের পররাষ্ট্র সচিবের যে ঝটিকা সফর এবং 15ই আগস্ট বেগম খালেদা জিয়াকে যে চীনের যেই জন্মদিনের শুভেচ্ছা, কিভাবে দেখেন আপনি? আপনি কি মনে করেন? দুটো ঘটনাই খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমত, 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা, তার কেক কাটা ইত্যাদি নিয়ে বিগত কয়েক বছর থেকে আওয়ামী লীগ খুব সোচ্চার এবং তারা মিথ্যা প্রচারণা করছে যে খালেদা জিয়ার জন্ম আসলে 15ই আগস্ট না, উনি ভুয়া জন্মদিন পালন করেন। এমনকি বিএনপির কিছু সিনিয়র বিশ্লেষক যেমন মরহুম ইমাজউদ্দিন আহমদ সাহেবও বলেছিলেন, খালেদা জিয়াকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যেন 15ই আগস্টে কেক না কাটেন এবং তার জন্মদিবস যাতে পালন না করেন, এই ধরনের কথা বলা হয়েছিল। সৌহার্দ্য রক্ষার জন্য, যাতে আওয়ামী লীগ মনে না করে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে বিএনপি জোর করে খালেদা জিয়ার জন্মবার্ষিকী হিসাবে পালন করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চীনের রাষ্ট্রদূত বা চীনের যে এমবাসি, তারা তাকে ফর্মালি এই দিন অভিনন্দন জানাচ্ছে, তাকে গিফট দিচ্ছেন এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি মনে করি যে চীন বিগত 2018 সালের ডিসেম্বরে যে ইলেকশন হয়েছিল, সেখানে চীনের প্রত্যক্ষ সহযোগিতা ছিল হাসিনা জিয়ার পক্ষে, এবং ইলেকশন রিগিংটা হয়েছে, যে চুরি করে ডাকাতি করে যে রাতের আধারে ইলেকশন জিতেছে হাসিনা, তার পেছনে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলি, চীনের দিক থেকে একটা কাজ করা হয়েছে যেটা হাসিনার বিজয়ে সহায়ক হয়েছে। হঠাৎ করে আবার এমন কি ঘটলো 2 বছর না যেতেই, যে তারা এখন মনে হচ্ছে যে তাদের সমস্ত ডিম এক বাস্কেটে না রেখে, যেটা ইংরেজিতে বলে কিপিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ওটা না করে এখন দেখা যাচ্ছে চীন, আওয়ামী এবং বিএনপি দুটো বাস্কেটে তার ডিম রাখছে। এবং তারা বিএনপির সঙ্গে যে সম্পর্ক নষ্ট হয়েছিল 2004 সালে, খালেদা জিয়ার দ্বিতীয়বার সরকার গঠন করেছিলেন, তখন তাইওয়ানকে যে এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ পয়সা করে মিশন খুলতে দিয়েছিল, সেটা তো চীনের জন্য ভীষণ রকম আপত্তিকর ব্যাপার, যেটা তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ বুঝতে পারেননি। তারা যেটা অভিযোগ এসছে যে তারা তাইওয়ানের কাছ থেকে মোটা টাকার ঘুষ খেয়ে 4-5 জন সিনিয়র বিএনপি মন্ত্রী এই অপকর্মটা করেছিলেন। এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে বিএনপির যে সম্পর্ক নষ্ট হলো, যে সম্পর্ক জিয়াউর রহমানের সময় চালু করা হলো, জিয়াউর রহমান কয়েকবার চীনে গিয়ে যেটাকে ঝালাই করলেন, চীনের সঙ্গে, চীন থেকে উনি খাল কাটার প্রোগ্রাম দেখে এসে বাংলাদেশে খাল খননের যে প্রক্রিয়া চালু করলেন, বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, সেটাতে পুরোটাই গুড়ে বালি হয়ে গেল কিছু বিএনপির ভুলের জন্য। তো এখন দেখা যাচ্ছে চীন ওই ভুলটাকে ক্ষমার চোখে দেখে এখন আবার বিএনপির দিকে হাত বাড়াচ্ছে। আমি তো এইভাবেই দেখি যে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানো মানেই
মানে আওয়ামী লীগের একটা তাদের গালে চপেটাঘাত করার মতো, যে তোমরা যে জন্মদিন নিয়ে প্রশ্ন তোলো এবং যাকে নিয়ে তোমরা এত কথা বলো তাদের সঙ্গে চীনের মাখামাখি একটা নতুন সম্পর্ক বিএনপি এবং চীনের মধ্যে হতে যাচ্ছে, এবং এটা আমি মনে করি আওয়ামী লীগ এবং হাসিনার জন্য একটা অশনি সংকেত। জি স্যার, অনেকে বলছেন যে চীন যেভাবে বিএনপির প্রতি তাদের শুভেচ্ছা জানিয়েছে, 15ই আগস্টের এই যে তীর তারা ছুঁড়েছে, এই তীরের মাথায় বিষ মাখানোর তীর তারা ছুঁড়েছে, কারণ 15ই আগস্টের বিষয়টাতে আওয়ামী লীগ অনেক বেশি সেন্সিটিভ। জি, সেই দিনই চীনের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপটিকে অনেকে বলছেন যে শুধুমাত্র সাধারণ কূটনীতি না, এটি অনেক গভীর পর্যবেক্ষণের পরেই তারা এইভাবে একটি পদক্ষেপ নিয়েছেন, এবং এটি একটি অনেক বড় পদক্ষেপ আওয়ামী লীগ থেকে বের হয়ে আসার। হ্যাঁ অবশ্যই এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, এবং এটা সিগন্যাল, ওপেন মানে আওয়ামী লীগকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমরা শুধু তোমাদের উপর নির্ভর করছি না, দরকার হলে আমরা তোমাদের যে চরম শত্রু যাকে তোমরা মনে করো বিএনপি, তাদের সঙ্গে আমরা সৌহার্দ্য গড়ে তুলছি। কারণ আমার যেটা মনে হয়, চীন একদিকে বাংলাদেশে $24 বিলিয়ন বিনিয়োগ করেছে, আরো টাকা পয়সা তারা বিনিয়োগ করতে যাচ্ছে, কিন্তু এখনো ভারতের সঙ্গে যে বাংলাদেশের দহরম মহরম, মানে ভারত বসে আছে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে, যেটা অনেক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এমনকি প্রধানমন্ত্রীর অফিসে এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে রয়ের লোক বসে কাজ করছে। সুতরাং এটা চীনের জন্য খুবই একটা মানে সুখপ্রদ ব্যাপার নয়, যেটাকে বলা হয় যে তার ঘাড়ের উপরে একটা মনস্টার, একটা দানব নিঃশ্বাস ছুটছে। চীন বাংলাদেশে ভারতের এই রকম প্রভাব উপস্থিতি, এটা স্ট্র্যাটেজিক কারণে চীনের কাছে এটা খুব একটা সহনীয় ব্যাপার না। সেজন্যই তারা আওয়ামী সরকারকে একটা মেসেজ দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে যে দেখো আমরা কিন্তু দরকার হলে বিএনপি সরকারকে আমরা সমর্থন করব, এবং খালেদা জিয়ার সঙ্গে আমরা সম্পর্ক যে নতুন করে সম্পর্ক গড়ে তুললেন তার প্রমাণ হচ্ছে এই উপঢৌকন দেওয়া তার জন্মদিনে, যেটা আগে কোনোদিন করেনি। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার, চীন যদি গত 20, 25, 30 বছর থেকে যদি খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে তাকে এরকম ভাবে উপহার দিচ্ছে বা তাকে কংগ্রাচুলেট করছে, এরকম ঘটনা ঘটেনি। সুতরাং এটা একটা নতুন দিক নিদর্শন আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য, এবং চীন বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে একটা নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। স্যার, এই শুভেচ্ছা জানানোর একদিন পরেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ভারতে, তিনি বিশেষ বিমানে, বিমান বাহিনীর বিশেষ বিমানে বাংলাদেশে এসেছেন। এই বিষয়টি এখন ব্যাপক আলোচনায়, তার চেয়েও বেশি আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল 3টায়, সেই বৈঠকটি হয়েছে অনেক রাতে। এই বৈঠকের কোনো ছবিও ডিসক্লোজ করা হয়নি। পাশাপাশি বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাতে কেউ যাননি, এক্সেপ্ট ভারতীয় হাই কমিশনার ছাড়া। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ ভারতের স্বামী স্ত্রীর সম্পর্কের যিনি রাজসাক্ষী বা উকিল বাবু, তিনিও সিলেট চলে গেছেন। তো কিভাবে দেখেন আপনি? এটা তো একেবারে শেখ হাসিনার সরকার দেরিতে হলেও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে এত মাখামাখি ভালো না, দেশের জনগণেরা ভালো চোখে দেখে না। সবচেয়ে বড় কথা, আমি ওই ব্যাপারে পরে আসছি, সেনাবাহিনীর একটা অংশ প্রচন্ড রকম হাসিনা বিরোধী হয়ে উঠেছে ভারতের সঙ্গে এত বেশি মাখামাখির জন্য, সে ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, হাসিনা সরকার তাকে আমন্ত্রণ করে আনেনি, শ্রিংলা নিজের ইচ্ছায় এখানে এসছেন, এবং তাকে যে সৌজন্য দেখানো হয়নি সে ব্যাপারটাও মানে একেবারে, এটা যে কোনো লোকই বুঝবে যে হোস্ট সে খুবই রিল্যাক্টেন্ট। আপনি একজনের বাড়িতে যাচ্ছেন মেহমান হয়ে, কিন্তু আপনার যে মেহমানদারি করবে সে আপনার সঙ্গে কথাও বলছে না, বসতেও দিচ্ছে না, এবং আপনি 3টার মিটিং আপনি রাত 9টার সময় করছেন, এবং আমার ওই প্রধানমন্ত্রীর অফিসের ভেতরের খবর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের খবর আমি জানি, যে কোনো ভাবেই হোক, বলেছেন যে ওই 1 ঘন্টা যে শ্রিংলা কথা বলেছেন হাসিনার সঙ্গে, হাসিনা শুধু হু হা করেছেন,
মন্তব্য দু একটা করেছেন, কিন্তু উনি যে কোনো কথা বলেননি। এর দ্বারা কি বোঝায়? যে তুমি এসছো, তোমার সঙ্গে আমার কথা বলার মতো কিছু নেই। দ্বিতীয়ত তাকে এতক্ষণ বসিয়ে রাখলেন, তারপরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না থাক, পররাষ্ট্র সচিব তো যাবেন, ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা ওই জাতীয় কোনো ওই ধরনের কোনো অফিসার তাকে এয়ারপোর্টে রিসিভ করবেন, সেটাও করেননি। তারপরেও নির্লজ্জের মতো কেন শৃঙ্গলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এবং উনি কি বলতে এসছেন? একটা সূত্রে জানা যাচ্ছে তিনি ওই মায়ানমারের ইলেকশনের কথা বলেছেন, তারপরে এই যে আর্মির কিছু জেনারেল আপনার সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিল, জেনারেল সরওয়ার্দী, সেটা সম্বন্ধে নাকি কটাক্ষ করেছেন। বাংলাদেশের কাগজে দেখলাম, মানবজমিনে দেখলাম, বলছে যে কনক সরকারের সঙ্গে যে সরওয়ার্দীর ইন্টারভিউ হয়েছে সেটাও উঠেছে, ভারত বিরোধী যে কথাবার্তা বলা হয়েছে সেগুলো শুনে হাসিনা শুধু হু হা করেছেন, তিনি খুব একটা বড় কথা বলেননি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের প্রায় উন্মাদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, আমি তো তার মাথার সুস্থ মস্তিষ্ক, তার মানে সুস্থ মস্তিষ্কের ব্যাপারে আমি তো একটু সন্দিহান। উনি এক এক সময় বলেন ভারতের সঙ্গে আমাদের বৈবাহিক স্বামী স্ত্রীর সম্পর্ক, একবার বলেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। সিংলার যাওয়ার পরে উনি বললেন যে উনি এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই করোনা ভাইরাসের টিকা বা ভ্যাকসিন নিয়ে আলাপ করতে। তো ভ্যাকসিন নিয়ে আলাপ করতে হলে তো যদি ভারত নাকি রাশিয়ার কাছ থেকে বা কারো কাছ থেকে যদি ভ্যাকসিন নিয়ে আসে, বা যেটা শোনা গেছে অক্সফোর্ডের ভ্যাকসিনটা ভারত এনে বাংলাদেশিদের উপর গিনিপিগ বানিয়ে ওটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে। ভারতের তো মানে 125 কোটি লোক, তাদের এই ভ্যাকসিন পরীক্ষা করার জন্য বাংলাদেশে কেন আসতে হবে, যদি ওটা সত্যি হয়ে থাকে যে উনি ভ্যাকসিন নিয়ে আলাপ করতে এসছেন? তো ভ্যাকসিন নিয়ে আলাপ করতে আসলে তো তাদের ডাক্তাররা, আমাদের বাংলাদেশের ডাক্তার বা সায়েন্টিস্টদের সঙ্গে বসবেন, কথা বলবেন। একজন ডিপ্লোম্যাট একজন প্রধানমন্ত্রীর সঙ্গে মানে পারমিশন নিতে চাচ্ছেন যে আপনার দেশে কিন্তু আমরা এটাকে আপনার লোকজন বাঙালিদেরকে আমরা গিনিপিগ হিসাবে দেখব যে এই টিকা কার্যকর কিনা, এর যে একটা সাইড ইফেক্ট হতে পারে, ক্ষতি হতে পারে, হলে বাংলাদেশিদের হবে। সুতরাং ভারত তার চির বৈরিতা এখানেও প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের লোক মরলে মরবে, তাতে আমাদের কি যায় আসে। যদি ভ্যাকসিনটা পরীক্ষিত ভালোভাবে পরীক্ষিত হয়ে যায়, ওটা বাজারে চালু হবে, আর যদি এতে কোনো লোকের ক্ষতি হয় তাহলে ওটা বন্ধ করে দেবে। এটাও তো একটা বিরাট লজ্জাস্কর এবং একটা জঘন্য ব্যাপার যে একটা বিদেশের লোকজনের উপর আপনি আপনার টিকা বা ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন গিনিপিগ হিসাবে। তো ওনারা মুখে টিকার কথা যাই বলুক বা এই যে কোভিড-19 এর সহযোগিতার কথা বলুক, ভারতের নিজের অবস্থাই তো কোভিড-19 এর খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, তাই না? তো তারা আমাদেরকে কোভিড-19 এ কি সহযোগিতা করবে? তারা নিজেরাই সামাল দিতে পারছে না। নিশ্চয়ই। তো এগুলো যাই বলুক, আসলে ভিতরের বিষয়টি ডিফারেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে। এবং স্যার আপনি যদি বলছিলেন যে জেনারেল সরওয়ার্দীর যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রসঙ্গ এসেছে, প্লাস রয়ের প্রসঙ্গ এসেছে। আপনি যদি স্যার খেয়াল করেন, জেনারেল সরওয়ার্দীর ইন্টারভিউর পরে ইন্ডিয়ান কিছু সুনির্দিষ্ট সাংবাদিক এবং পত্রিকা এটিকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এবং আমাকে আইএসআই এর এজেন্ট বানানো বা নানা বিশেষণের ভিলেন বানানো, এবং স্যার আপনিও এই বিষয়টি নিয়ে 2-3টি আর্টিকেল লিখেছেন সাউথ এশিয়ান জার্নালে, আপনি 2-3টি আর্টিকেল লিখেছেন। তো ইন্ডিয়ানদের এই যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথাই প্রমাণ করে যে সরওয়ার্দী সাহেব যা বলেছেন সেটা সত্য এবং সেটি একেবারে আপেক্ষা লেগেছে। একেবারে সুবীর ভৌমিক যে প্রথমে যে কথাগুলো বললেন, আমরা যদিও এটাকে তুড়ি মেরে দিচ্ছি যে না এই ধরনের কিছু হয়নি, আসলে ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিধা বিভক্ত। এক দল হাসিনার পক্ষে রয়েছেন আর বেশিরভাগ সেনার সদস্য, অফিসার এবং সৈনিক তারাই ভারতের সঙ্গে মাখামাখি পছন্দ করে না। সবচেয়ে ব্যাপার যেটা আমি বলতে যাচ্ছিলাম একটু আগেই, আপনাকে জেনারেল সরওয়ার্দী, একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল, যে কথাগুলো বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ
এবং এটা রাষ্ট্রদ্রোহিতামূলক। আপনি একজন দেশের বর্তমান সেনা অধিকারীকে বলছেন অকর্মণ্য, অযোগ্য, তিনি ভারতপন্থী বলেই তাকে বাংলাদেশের সেনাপ্রধান করা হয়েছে। এর চেয়ে অনেক মানে নরম কথা বলার পরেও মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে যে সেনাবাহিনীকে উস্কানিমূলক কথা বলেছেন উনি, তাকে জেল দেয়া হলো, অন্যায়ভাবে তাকে জেল খাটানো হলো। আর এখানে সরওয়ার্দী সাহেব এই বক্তব্য দেওয়ার পরে এক নম্বর হচ্ছে জেনারেল আজিজকে উনি ভারতপন্থী বলছেন, 2 নম্বর হচ্ছে তাকে অযোগ্য, অকর্মণ্য বলছেন, 3 নম্বর হচ্ছে তিনি ভারতের দ্বারা এখানে পরিচালিত হচ্ছেন, ভারত তাকে পরিচালনা করছে। এবং দেখা যাচ্ছে সরওয়ার্দী সাহেব তার সপরিবারে ঢাকায় স্থিতিমান, এবং আরো 4 জন লেফটেন্যান্ট জেনারেলদের এবং মেজর জেনারেলের কথা যেটা সুবীর ভৌমিক বলেছিলেন, তারা একটা কু করতে চেয়েছিল, মানে যেটা প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করা হয়েছে আমাদের সালমান রহমানকে নিয়ে, পাকিস্তানপন্থী বা চীনপন্থী একটা কুদেতা, যেটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন সুবীর ভৌমিক। বেশ কয়েকবার দিয়েছেন, বেশ কয়েকবার সালমান রহমানকে দিন টেনে এনেছেন। হ্যাঁ, এর পরেও তারা সবাই বহাল তবিয়তে। এবং আপনি আমাকে যেটা বলেছেন যে 14ই জুলাই সরওয়ার্দী সাহেবের ইন্টারভিউ করার আগে আপনি তাকে আরেকবার আগে অ্যাপ্রোচ করেছিলেন, উনি আপনাকে বলেছিলেন যে আপনি কি চান আমি গুম হয়ে যাই, খুন হয়ে যাই, আমি কথা বলতে। উনি ওনার ইন্টারভিউ শেষেও সে আশঙ্কা ব্যক্ত করেন প্রকাশ করে আমাকে গুম করে ফেলতে পারে। তারপরে এমন উনাকে কে সাহসটা জোগালো? সবচেয়ে বড় এবং সবচেয়ে $1 মিলিয়ন কোয়েশ্চেন হচ্ছে, where did he get this courage? এই সাহসটা উনি কোথায় পেলেন যে ঢাকায় বসে আছেন, বক্তৃতা দিচ্ছেন, ইন্টারভিউ দিলেন, তাকে সরকার কিছু করতে পারল না? তার মানে কি, এখানে চীন বলেন বা বিদেশি যে কোনো শক্তি বলেন বা আওয়ামী বিরোধী বা ভারত বিরোধী সেনাবাহিনীর ভেতরে যে একটা অংশ রয়েছে যারা মানে হাসিনা বা এই জেনারেল আজিজকে উৎখাত করে ফেলতে পারে, সেই নিশ্চয়তা না থাকলে, সেই নিশ্চয়তা না থাকলে, সেই বল না থাকলে সরওয়ার্দী আপনাকে এতগুলো কথা বলতেন না, এবং এখনো উনি বহাল তবিয়তে ঢাকায় তা নিজের বাড়িতে থাকতে পারতেন না। অর্থাৎ যে সিচুয়েশনে সরকার বা যে কোনো পক্ষই তাকে টাচ করার মতো সাহস রাখছে না, তারা বুঝতে পারছে যে এখানে অন্য ঘটনা ঘটতে পারে যদি তাকে বিরক্ত করা হয়, কারণ তিনি যা বলছেন সত্যি কথা এবং তার সঙ্গে একটা বিশাল অংশ একমত। জি জি। তবে বিজেপির দিকটা যদি দেখেন, মানে ভারত পড়েছে একটা ডায়লেমাতে। এক নম্বর হচ্ছে তারা বাংলাদেশকে হারাতেও চাচ্ছে না, আবার বাংলাদেশকে রাখতেও পারছে না। তারা চায় বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট এবং মার্কেট, তাদের লোক এখানে কাজ করবে, তারা সকল সুযোগ সুবিধা নেবে। অন দ্য আদার হ্যান্ড বিজেপির আরেকটা পলিসি হচ্ছে যে বাঙালিরা চলে আসলো ভারতের আসাম অঞ্চলে, মেঘালয়ে, সব জায়গায় ভারতের বাঙালিদের অনুপ্রবেশ ঘটছে, যে জন্য তারা এনআরসি করছে। এবং এই যে ওদের যে হোম মিনিস্টার অমিত শাহ তো বলে দিয়েছেন বোধহয় যে টার্মাইট, এরা হচ্ছে বাঙালিরা হচ্ছে, বাংলাদেশিরা হচ্ছে উই পোকা, এদের বের করে দিতে হবে। উই পোকা বলার পেছনে উদ্দেশ্যটা কি? ভারত চায় না যে তাদের কোনো মুসলিম প্রতিবেশী দেশের সঙ্গে, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, এটা মোদি সরকার চায় না। তারা চায় পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে একটা বৈরিতামূলক সম্পর্ক, যাতে করে ভারতীয় জনগণকে বলা যায় যে আমরা এখন একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, দুটো শত্রু রাষ্ট্রের দ্বারা আমরা পরিবেষ্টিত এবং চীন এদের পেছনে রয়েছে। সুতরাং তারা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা একটা অসুরের শক্তি, এরা একটা মানে শয়তান, এরা ভারতের শত্রু, হিন্দুদের শত্রু, এটা প্রমাণ করতে না পারলে বিজেপির ভোট ব্যাংকে ভোট জমা হবে না। তারা একদিকে বিজেপির ভোট ব্যাংকটাও রাখতে চাচ্ছে হিন্দুত্বা দিয়ে, আর একদিকে হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটু ধরি মাছ না ছুঁই পানি, এই ধরনের একটা পলিটিক্স। এটা তাদের চরম ব্যর্থতা ডেকে আনবে। এবং হাসিনা সরকার যেটা করছেন, তাদের এক ধরনের ডায়লেমা,
তারা চায় যে ভারতীয়দের আমব্রেলায় হাসিনা শাসন করবেন এবং ভারতীয়রা এখানে কাজ করবে, ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাবে, তাদের ট্রানজিট দিয়ে দেবে, বন্দর ব্যবহার করতে দিচ্ছে, আবার চীনের কাছ থেকে টাকা পয়সা পেয়ে তারা চীনকে সাবমেরিন বেস করতে দিচ্ছে। আপনি দুটো কাজ একসঙ্গে করতে পারেন। ভারত এবং চীনকে খুশি রেখে, দুজনকে খুশি রেখে বাংলাদেশ কোনোদিনও রাজনীতি করতে, যে সরকারই এখানে আসুক, যে আমি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, চীনের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো, ভারতের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, এ ধরনের বাতুলতা কেবল ডক্টর মমিনের মতো একজন আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলতে পারেন। আপনি কূটনৈতিক জায়গাটা থেকে এটা খুব বিস্ময়কর একটা বক্তব্য, তাই না? তাদের এদের সঙ্গে অর্থে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে যে খুন গুম কোনো কিছু আমাকে আর বিস্মিত করে না। হাসিনা সরকার, আমি আগেও বলেছি, এদের কোনো নীতি, কোনো আদর্শ, কোনো সততা, কোনো দেশপ্রেম নেই। এবং হাসিনা বহুবার বলেছেন আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য। আমার চোখের সামনে উনি, আমি যখন সিঙ্গাপুরে ছিলাম হাসিনাকে বহুবার দেখেছি, উনি এক বাঙালি ভদ্রলোককে বললেন যে আমি, আপনারা কি করেছেন, আমার বাবাকে যখন বেড়ে ফেলেছে আপনারা কি করেছেন, সুতরাং আমি, আমার বাবা হচ্ছে আমার কাছে বড় জিনিস, আমার ফ্যামিলি বড়, বাংলাদেশ তারপরে আসবে, আসলেও আসবে নইলে না আসবে। সুতরাং বাংলাদেশের প্রতি হাসিনা বা আওয়ামী লীগের কোনো মায়া মমতা আছে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং তারা ভারতকেও রাখতে যাচ্ছে তাদের সিকিউরিটির জন্য, আবার চায়না থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, লুটপাটের সুবিধা হবে, সেটা আমি আগেও বলেছি আপনাকে। এই দ্বিমুখী নীতি হাসিনা যেমন ফেল করবে, মোদী সরকারেরও ওই দ্বিমুখী নীতি, যে তারা বাংলাদেশকে বদনাম করবে, বাংলাদেশের ভিতর অনুপ্রবেশ ঘটাবে, বাংলাদেশের কাছে ট্রানজিট নেবে, বাংলাদেশের বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর ব্যবহার করবে, এ দুটো একসঙ্গে হবে না। সুতরাং চীনকেও আবার, যেটা আমি আবার বলছি, হাসিনা সরকার যেটা মনে করছে, চীন এবং ভারত আমি দুটোকেই খুশি রাখবো, আর ভারত মনে করছে যে আমি বাংলাদেশকেও দখল করে রাখবো এবং যথেচ্ছার গালাগালি করব। এটা হচ্ছে একটা হেগেমনিক অ্যাটিটিউড ইন্ডিয়ার, যে বাংলাদেশ কি তুচ্ছ বাংলাদেশ, এরা সব টার্মাইট, আমি যেভাবে কথা বলবো সেই কথা শুনবে, সুতরাং ওদের আবার অধিকার কি, ওদের আবার স্বাধীনতা কিসের, এই একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা এই আমাদের ভারত, সুতরাং তারা গালাগালি করবে বাঙালি মুসলমানদেরকে, এটা বিজেপির ভোটের জন্য। আর এদিকে চীন এটা সহ্য করবে না যে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, আবার ভারতের কাছে সমস্ত সিক্রেট আপনার কাছে থাকবে। চীনের জন্য একটা সিকিউরিটি থ্রেট, যে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বসে আছে, প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে। সুতরাং এটা তো পুরোপুরি আপনারা ভারতের দখলে, ফিজিক্যালি ভারতের দখলে, রক্তের সম্পর্ক না। মোমিন সাহেবের বলা উচিত ছিল যে ভারতের সঙ্গে আমাদের দাস এবং প্রভুর সম্পর্ক, আমরা দাস আর ভারত হচ্ছে প্রভু। কৃতদাসও না, কৃতদাসকে তো টাকা দিয়ে কেনা হয়, বিনা পয়সায় পাওয়া একটা দাস হচ্ছে বাংলাদেশ ভারতের জন্য। আর ভারত হচ্ছে আমাদের প্রভু, শুধু স্বামী না, স্বামী হলেও অত্যাচারী একটা স্বামী। তো এই সম্পর্ক তো চিরস্থায়ী হবে না। এবং বাংলাদেশ, যে বাংলাদেশের সেনাবাহিনীর যে আপনার যে প্রতি দেশের একটা পারসিভড এনিমি বলে একটা ব্যাপার থাকে, স্ট্র্যাটেজিক ব্যাপার দিক দিয়ে, চীন আমাদের কোন স্ট্র্যাটেজিক এনিমি না। আমাদের শত্রু দেশ হতে পারে দুটো, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে ভারত। সুতরাং এইটাই, এই ডক্ট্রিন দিয়েই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে ট্রেনিং করা হয়, ট্রেন আপ করা হয়। সুতরাং তারা মানে মানে ইন্টেলেকচুয়ালি, সাইকোলজিক্যালি আমাদের সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছে। দুর্ভাগ্য, হাসিনার দুর্ভাগ্যবশত আওয়ামী লীগের জন্য তারা ভারত বিদ্বেষী। সুতরাং ভারতের মতো দুই চারটা চামচা নিয়ে, আজিজের মতো চামচা নিয়ে আপনি এই মানে ভারত সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশকে শাসন করবেন, আবার চীনের কাছ থেকে পয়সা করিয়ে নেবেন, দুটো খেলা একসঙ্গে খেলা যায় না। রাইট স্যার। তো এখন স্যার সামনের প্রজেকশন কি? এখন শেখ হাসিনা হাতে, এই যে শেখ হাসিনা অলরেডি দুই নৌকায় কিন্তু পা দিয়ে দিয়েছেন,
দুই নৌকায় ওনার পা দিয়ে দিয়েছেন উনি, এখন দুদিক থেকে উনি টান খাচ্ছেন, ভারত একদিকে টানছে, চীন একদিকে টানছে, তো সামনের অবস্থাটা কি দাঁড়াতে পারে? মানে হিংসা করার মতো বা এরকম কোনো ব্যাপার না। আমি হাসিনার জায়গায় হলে খুবই আনকমফোর্টেবল থাকতাম, মানে আমি সারাক্ষণই রাতে ঘুমোতে পারতাম না। উনি খুব একটা কমফোর্টেবল সিচুয়েশনে নেই, কিন্তু পরিস্থিতি এমন যে এখন এটাই হয়ে গেছে। চীন কেউ না করতে পারছেন না, ভারত কেউ না করতে পারছে না। আপনি দুই নাগর নিয়ে ঘর করা যায় না, দুই স্ত্রী নিয়ে ঘর করা যায়, দুই স্বামী নিয়ে ঘর করার নজির নেই, অন্তত আমার জানা নেই। সুতরাং দুই নাগরকে খুশি রাখবেন এবং খুব আরামের সঙ্গে থাকবেন, সেটা হয় না। শেখ হাসিনার কি হবে, বাংলাদেশের কি হবে, এটা কেউ বলতে পারে না। এটা বলার জন্য যে ক্রিস্টাল বল দরকার, ওটা থাকলে তো আমি এখন আপনাদের বলে দিতাম যে আগামী 6 মাসে 1 বছরে কি হবে। তবে আমি এটা বলতে পারি যে অর্থনৈতিক অবস্থা যে এখন এই কোভিড-19 ফলে, করোনা ভাইরাসের ফলে এখন আরো যদি এরকম লকডাউন থাকে আরো 6 মাস 1 বছর, তো 12টা বেজে যাবে অর্থনীতির। এবং অর্থনৈতিক বিপর্যয় হলে এত বেকার, অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 46% শতকরা 46% গ্রাজুয়েট, ন্যাশনাল ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, তারা বেকার। সুতরাং বিরাট সংখ্যা এটা। গ্রাজুয়েটরা চাকরি পায় না, ভালো চাকরি করছে ইংরেজি মিডিয়ামে পড়া ছেলে মেয়ে আর ভারতীয় নাগরিকরা, তারা এক্সিকিউটিভ পয়সা চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে। সুতরাং আপনি কতদিন এই বেকার ইউথ বাল্ক, যেটা মনে 40% লোক হচ্ছে আমাদের দেশে 18 থেকে 29 বা 30 বছর বয়সী, এই 18 থেকে 30 বছর বয়সী শতকরা 40 জন, তাদেরকে দীর্ঘকাল এই শুধু পাকিস্তান চলে আসলো, আমরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো এই বড়ি খাইয়ে খাইয়ে শাসন করা যাবে না। একটা দ্বন্দ্ব আসবে, একটা ক্রাইসিস আসবে, এটা বলে দেয়া যায়। কবে আসবে, কিভাবে আসবে, সেটা আমি বলতে পারবো। আর বিএনপির এখন কি করণীয় আপনি কি মনে করেন? বিএনপির করণীয় যে চীনের সঙ্গে শাটল ডিপ্লোমেসি করা, তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মানে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা, যে 2004 সালে আমাদের কিছু কলিগরা যেটা করেছিলেন সেটা মহা অন্যায় হয়েছে। তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, গ্রিড, তাদের লোভের কোনো সীমা ছিল, সীমাহীন লোভ তাদেরকে এই পথে পরিচালিত করেছে। তারা ভবিষ্যতে তারা কোনো ক্ষমতায় থাকবে না। বিএনপি সরকার ক্ষমতায় গেলে তাদেরকে আমরা কোনোদিনও রাখবো না, এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে আওয়ামী লীগ সরকার তোমাদেরকে যে সুবিধাগুলো দিচ্ছে আমরা এর চেয়ে বেশি দেব, এবং আমরা তোমাদের বিনিয়োগে সাহায্য করব। এবং বিএনপির চীনের কাছে বলা উচিত যে দেখো, বাংলাদেশের বেশিরভাগ জনগণ যে যে দলকে সমর্থন করে, সেটা নিঃসন্দেহে, আমি কোনো বিএনপি করি না, নিঃসন্দেহে বিএনপির ভাগে যদি 70% ভোট পড়ে, 30% ভোট হয়তো অন্য সবার ভাগে পড়বে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এই মুহূর্তে। এটা চীনও জানে, এবং চীনকে সেটা মনে করিয়ে দেয়া যে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, তুমি এটা সংখ্যালঘু একটা ডিসক্রেডিটেড একটা দেশদ্রোহী শক্তি আওয়ামী লীগ, তাদের সঙ্গে তোমার সহযোগিতা করে ইনভেস্টমেন্ট করতে পারো, তবে বাংলাদেশের মানুষের মন পাবে না। কেন বাংলাদেশে এখন এটা কিন্তু চাউর হয়ে গেছে, লোকে জানে যে 2018 সালের ইলেকশনে চীন এখানে একটা বিরাট রোল প্লে করেছে, যেটা মোদী সরকার কিন্তু 2017 সালেই বলে দিয়েছে তোমরা একটা ফেয়ার ইলেকশন করো, আমরা তোমাদের ইলেকশনে মাথা ঘামাবো না। যেটা কংগ্রেস সরকার, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন তারা যেটা করেছিল, মোদী ক্ষমতায় আসার পরে কিন্তু তারা সেটা করেনি। সেজন্য কিন্তু হাসিনার যথেষ্ট রাগ মোদীর উপরে, ভারতের উপরে, কিন্তু ছাড়তেও পারছে না। শ্যাম রাখি না কুল রাখি, এই অবস্থা হচ্ছে এখন শেখ হাসিনা এবং তার হাসিনা সরকারের। সুতরাং বিএনপির উচিত চীনকে এই দিকটা মানে তুলে ধরা। যদিও চীনের নিজেদের তাদের ইন্টেলিজেন্সের লোকজন আছে, তারা তো আর বোকা না, হাজার হাজার চীনা নাগরিক বাংলাদেশে কাজ করেন, সুতরাং তারাও জানেন। তবে বিএনপির উচিত তাদেরকে এটা আরো ভালো করে জানিয়ে দেয়া যে আমরা তোমার সঙ্গে সহযোগিতা করব একদিকে, আর সুতরাং আমরা আগের যে দোষ ত্রুটি হয়ে গেছে সেজন্য ক্ষমা প্রার্থী, এটা বলা উচিত। জি জনাব তাজ হাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি খুবই জটিল, রাজনৈতিক যেই সিচুয়েশন আমরা এখন পর্যবেক্ষণ করছি সেটি খুবই ঘোলাটে অবস্থায় আছে।
এবং এই সিচুয়েশন থেকে যে কোনো সময় যে কোনো দিকেই এটা টার্ন নিতে পারে। এটা নির্ভর করছে কূটনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক দক্ষতার উপর। তো আপনি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং সামাজিক বিশ্লেষক ডক্টর তাজ হাশমির সঙ্গে, যিনি কানাডায় অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা যেটি বুঝলাম যে পরিস্থিতি এখন ভারত, বাংলাদেশ, চায়না, পাকিস্তান সবকিছু মিলিয়ে যে সিচুয়েশনটি, সেই অত্যন্ত ঘোলাটে একটি পরিস্থিতি। তবে ভারতের সাথে ভারতকে বন্ধু বন্ধু বলে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যত প্রোপাগান্ডাই করুক, যত কিছুই করুক, যে সার্বিক যে চিত্র, সেই চিত্র কিন্তু বন্ধুত্বের বিপক্ষে। কারণ সীমান্তে যে পরিমাণ হত্যাকাণ্ড গত 10 মাসে ঘটেছে, গত 10 মাসের গত 10 বছরে প্রায় 300-রও বেশি মানুষকে হত্যা করেছে ভারত, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ভারতের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এই জায়গাগুলোয় অমীমাংসিত, বহু বিষয় অমীমাংসিত, বাংলাদেশের অধিকারের জায়গাগুলো অমীমাংসিত। ভারত শুধু চাচ্ছে তাদের মতো করেই তাদের সুবিধাগুলো নেওয়ার জন্য। তো সামনে কি অপেক্ষা করছে সেটি আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। যা ঘটবে আমার মনে হয় যে খুব বেশি সময় নেবে না। এই যে রাজনৈতিক ঘটনা প্রবাহ যেভাবে যাচ্ছে, তাতে নিশ্চয়ই একটি সমাধানে আসতে হবে। দর্শক, ভালো থাকুন। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।